F7 কি আসলেই মুড়ির টিন, নাকি এটা অত্যাধুনিক প্রযুক্তির বিমান? আসুন জেনে নেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেছেন বিমানগুলো 1965 সালের কেনা। কেউ আবার বলছেন যে এগুলা 50-এর দশকের রাশিয়ায় তৈরি MiG-21-এর চাইনিজ কপি। আসল সত্যটা কি সেটা বোঝার জন্য আমাদের শুধু একটা ছবি দেখাই যথেষ্ট। বিমান বাহিনীর যেই বিমানটি সম্প্রতি ক্র্যাশ করেছে, এক্স্যাক্টলি সেই বিমানের একটা পুরান ছবি এখানে দেখানো হলো। এই বিমানের সিরিয়াল নাম্বার ছিল 701 এবং এর গায়ের ইনসিগনিয়া দেখে আমরা বুঝতে পারি এটি বাংলাদেশ বিমান বাহিনীর 35 স্কোয়াড্রনের সদস্য, যাদের ডাকনাম থান্ডার ক্যাটস। 80-র দশকের জনপ্রিয় কার্টুন অনুসারে এর নামকরণ করা হয়েছে। এছাড়াও এভিয়েশনের সাথে থান্ডার এবং ক্যাট উভয় নামই মানানসই হওয়ার কারণেও এই নামটি দেওয়া যেতে পারে। বিমান বাহিনীর 35 স্কোয়াড্রন মূলত 2012 থেকে 13 সালে ক্রয়কৃত 16টি F7 বিমান নিয়ে তৈরি। এর মধ্যে 12টি যুদ্ধ বিমান আর 4টি ট্রেনার বা প্রশিক্ষণ বিমান। যুদ্ধ বিমানগুলোর মডেল নাম্বার F7 BG-1 আর ট্রেনারগুলোর ডেজিগনেশন FT7 BG-1। এই বিমানগুলো চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন তৈরি করেছে। এই 16টি বিমান তৈরির পর চেংদু F7 এর প্রোডাকশন লাইন বন্ধ করে দেয়। অর্থাৎ এইগুলো হলো F7 সিরিজের সবচাইতে নতুন বিমান। তাই এই বিমান 1965 সালে তৈরি, এই দাবিটা একদমই ভিত্তিহীন। কেউ আবার বলছেন এগুলা 50-এর দশকে রাশিয়ায় তৈরি MiG-21-এর চাইনিজ কপি। এই দাবি আংশিক সত্য হলেও অনেকাংশেই ঠিক নয়, কারণ F7 BG-1 MiG-21-এর আদলে তৈরি হলেও এর ভিতরে এবং বাইরে বেশ কিছু আপগ্রেড করা হয়েছে, যা একে 50-এর দশকের MiG-21-এর চাইতে অনেক বেশি ইফেক্টিভ যুদ্ধাস্ত্রে রূপান্তর করেছে। আমরা ক্র্যাশ করা বিমানটার সাথে 50-এর দশকের MiG-21-এর একটি তুলনা করেছি। এদের সবচেয়ে বড় পার্থক্য হল ককপিট। প্রাচীন আমলের MiG-21-এর ককপিটের সকল ইনস্ট্রুমেন্ট অ্যানালগ ছিল। এগুলো মূলত ঘড়ির কাঁটার মতো দেখতে, ডায়াল এবং গেজ। FT7 BG-1-এ রয়েছে অত্যাধুনিক ডিজিটাল গ্লাস ককপিট, যা LED ডিসপ্লে দ্বারা সুসজ্জিত। এটা MFD বা মাল্টিফাংশন ডিসপ্লে নামে পরিচিত। এছাড়াও এতে রয়েছে HMD বা হেলমেট মাউন্টেড ডিসপ্লে, যার দরুন পাইলট ককপিটের ডিসপ্লে স্ক্রিনের দিকে না তাকিয়েই বিমান সম্পর্কে সকল তথ্য তার হেলমেটের ভাইজরে কিংবা কভারের মধ্যেই দেখতে পান। এই HMD এর কথা 50-এর দশকে কল্পনাই করা যেত না। পুরান MiG-21-এ ব্যবহৃত RP-21 সাপফির রেডার এর পাল্লা ছিল মাত্র 20 কিলোমিটার। F7 BG-1-এ ব্যবহৃত দূরপাল্লার রেডারের দৃষ্টিসীমা 80 কিলোমিটার প্লাস। অর্থাৎ চীনের PL-12 বা PL-15 মিসাইল সংযোজনের মাধ্যমে এই বিমানকে BVR বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ সক্ষমতা প্রদান করা সম্ভব। এতে পাইলট পেয়ে যায় দৃষ্টিসীমার বাইরের শত্রুকে ঘায়েল করার সক্ষমতা, যা পুরাতন মিগগুলোতে কখনোই সম্ভব ছিল না। এছাড়াও পাইলটের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য FT7 BG-1-এ 2019-20 সালে সংযোজিত হয়েছিল বিশ্বখ্যাত মার্টিন বেকার কোম্পানির তৈরি অত্যাধুনিক মার্ক 10 ইজেকশন সিট। এই সিটের 0-0 সক্ষমতা রয়েছে, অর্থাৎ শূন্য উচ্চতা এবং শূন্য গতিতে ইজেক্ট করলেও এই সিট পাইলটকে বাঁচাতে সক্ষম। এ ধরনের কোনো অত্যাধুনিক ইজেকশন সিটও 50-এর দশকের MiG-21-এ পাওয়া যায় না। এখন অনেকেই প্রশ্ন করবেন, তাহলে বাংলাদেশের সাম্প্রতিক ক্র্যাশে পাইলটকে বাঁচানো কেন সম্ভব হলো না? এই প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। পৃথিবীতে কোনো প্রযুক্তি শতভাগ এফিশিয়েন্ট নয়। ফেইল প্রুফ বলতে আসলেই কিছু নেই। জিরো হাইটে ইজেকশনের পরে যদি কেউ গাছের ডালে বা অন্য কোনো স্থাপনার সাথে আঘাত পায়, তবে কোনো ইজেকশন সিটই আপনাকে রক্ষা করতে পারবে না। অনেক সময় পাইলটরা সিভিলিয়ান ক্যাজুয়ালিটি কমানোর জন্য ইচ্ছা করেই ইজেক্ট করেন না এবং তাদের জীবন দিয়ে নিশ্চিত করার চেষ্টা করেন যাতে অন্য কেউ মারা না যায়, যে ক্ষেত্রে আসলে ইজেকশন সিট থেকেও লাভ নেই। সাম্প্রতিক ক্র্যাশের ক্ষেত্রে কোন ঘটনা ঘটেছে এটা বলা মুশকিল, যেহেতু জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ক্র্যাশ রিপোর্টগুলি গোপনীয় রাখা হয়। তাই বাংলাদেশে সম্প্রতি ক্র্যাশ করা F7-কে 50-এর দশকের রাশিয়ান বিমানের চাইনিজ কপি বলাটা অবশ্যই বিভ্রান্তিকর।